Hello friends, this is Masoom Mohammed. Welcome to back another video. I hope you are all fit and fine. My school ভিডিওতে আপনাদের স্বাগতম. I hope you are practicing spoken English every single day because if you want to improve your spoken English you need to practice a lot. আজকে আমরা প্র্যাকটিস ক্লাসের 22 নাম্বার ক্লাস নিয়ে আসছে অর্থাৎ 22 নাম্বার ক্লাস, যেখানে আমরা 22 নাম্বার ক্লাস আমরা ডিসকাস করব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। গতকালও যেখানে আমরা সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডিফিনাইট টেন্স নিয়ে ডিসকাস করেছি। সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডিফিনাইট টেন্সে যত ধরনের কনফিউশন ছিল, যত ধরনের ডাউট ছিল, সব ক্লিয়ার করার চেষ্টা করেছি। আই হোপ ভিডিওটি যদি আপনি না দেখে থাকেন তাহলে উপরে যে আই বাটন দেখতে পাচ্ছেন, আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারেন, অথবা এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। কারণ সিম্পল ফিউচার টেন্স নিয়ে আপনার যত ডাউট ছিল ওখানে ক্লিয়ার করেছি। ভিডিওটি দেখলে আপনার সকল ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আজকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে ডিসকাস করতে যাচ্ছি। লেটস স্টার্ট। ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে অবশ্যই ফিউচার কন্টিনিউয়াস টেন্সে যত ধরনের ডাউট আছে সকল কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা কি? ফিউচার টেন্সের মধ্যে যে চারটা ভাগ আছে, যেরকম প্রেজেন্ট টেন্সের মধ্যে চারটা ভাগ আছে, যেখানে ইনডিফিনাইট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, সেরকম পাস্ট টেন্সের মধ্যে চারটা ভাগ আছে, প্রেজেন্ট টেন্সের মধ্যে চারটা ভাগ আছে, অনুরূপ বা সেম ফিউচার টেন্সের মধ্যে চারটা ভাগ আছে। চারটা ভাগের মধ্যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স এটা হচ্ছে সেকেন্ডে আছে। প্রথমে যেটা ছিল সিম্পল ফিউচার টেন্স সেটা গতকাল ডিসকাস করেছি, আজকে ডিসকাস করতেছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সটাকে আসলে ফিউচার টেন্সের মধ্যে চারটা ভাগ আছে, চারটা সিচুয়েশন আছে। এই চারটা সিচুয়েশন আমাকে বুঝতে হবে, চারটা পরিস্থিতি আমাকে বুঝতে হবে। চারটা পরিস্থিতি আমি যখন বুঝে ফেলবো, সেকেন্ডলি আমি যদি তার পাশাপাশি চারটা স্ট্রাকচার মনে রাখি তাহলে ফিউচার টেন্স নিয়ে আমার কোনো ডাউট থাকবে না, কোনো কনফিউশন থাকবে না। এরকম পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা এরকম এক্সাম্পল দিয়েছি বা এরকম এক্সপ্লেন করার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এরকম চারটা ভাগ আছে, চারটা সিচুয়েশন মনে রাখতে হবে, তার পাশাপাশি চারটা স্ট্রাকচার মনে রাখলে প্রেজেন্ট টেন্স নিয়ে কোনো ডাউট থাকবে না। পাস্ট টেন্সের ক্ষেত্রেও সেটাই বলেছে এবং ফিউচার টেন্সের ক্ষেত্রে সেটাই হবে। জাস্ট চারটা সিচুয়েশন মনে রাখবো, চারটা পরিস্থিতি মনে রাখবো। ভবিষ্যৎকালের জন্য চারটা পরিস্থিতি হতে পারে, চারটা সিচুয়েশন হতে পারে, সেটা জাস্ট মনে রাখবো। তার পাশাপাশি আমি চারটা স্ট্রাকচার মনে রাখবো, তাহলে এই ফিউচার টেন্স নিয়ে আমাদের কোনো ডাউট থাকবে না। আজকে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে ডিসকাস করতে যাচ্ছি। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সিচুয়েশনটা কী হবে? ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সিচুয়েশনটা হলো ভবিষ্যৎকালে কোনো কিছু চলিতে থাকিবে। ভবিষ্যৎকালে কোনো কিছু চলিতে থাকিবে বোঝালে, যখনই বোঝাবে তখন আমরা সেটাকে বলবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। মানে কোনো নির্দিষ্ট সময় ধরে চলিতে থাকবে এরকম না, জাস্ট ভবিষ্যতে কোনো কিছু চলিতে থাকবে, কোনো কিছু ভবিষ্যতে চলিতে থাকবে, চলমান থাকবে, এরকম কিছু বোঝালেই সেটাকে আমরা বলবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে বুঝতে পারলাম ফার্স্টলি আমাকে যেটা মনে রাখতে হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্সেরও সিচুয়েশনটা, পরিস্থিতিটা। সেকেন্ডলি আমাকে যেটা মনে রাখতে হবে সেটা হলো ফরমেশন বা গঠন, আমাকে স্ট্রাকচারটা মনে রাখতে হবে। প্রথমত স্ট্রাকচার সাবজেক্ট থাকবে প্লাস শ্যাল অথবা উইল প্লাস বি প্লাস ভি ফোর, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি প্লাস আদার ওয়ার্ড। মানে স্ট্রাকচারটা প্রথমত সাবজেক্ট থাকবে প্লাস শ্যাল অথবা উইল প্লাস বি প্লাস ভি ফোর, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি প্লাস আদার ওয়ার্ড। প্রথমত আমি সিচুয়েশনটা মনে রাখবো, সেকেন্ডলি আমি জাস্ট স্ট্রাকচারটা মনে রাখবো। মানে এই দুইটা জিনিস যদি আমি মনে রাখি তাহলে আই হোপ এই প্রেজেন্ট ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে আর কোনো ডাউট থাকবে না, কোনো কনফিউশন থাকবে না। তাহলে সিচুয়েশন বা পরিস্থিতি হলো ভবিষ্যৎকালে কোনো কিছু চলিতে থাকবে, সেক্ষেত্রে এটা বোঝালে তখনই আমরা সেটা বুঝে নেব ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। আর সেকেন্ডলি আমি স্ট্রাকচারটা মনে রাখবো। এক্সাম্পলগুলো দেই, আই হোপ এক্সাম্পলগুলো দিলে আপনাদের ডাউট আরও ক্লিয়ার হয়ে যাবে। আমি বইটি পড়িতে থাকিব, এখানে কিন্তু ভবিষ্যতের কথা বলা হচ্ছে। আমি বইটি পড়িতে থাকিব, বাট কত সময় ধরে পড়িতে থাকিব বা কখন থেকে পড়িতে থাকিব এরকম কিছু কিন্তু বলা হচ্ছে না, জাস্ট বলা হচ্ছে আমি বইটি পড়িতে থাকিব, ভবিষ্যতের কথা বলা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে সেটা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমি বইটি পড়িতে থাকিব, এটা জাস্ট আমি স্ট্রাকচার বা ফরমেশন অনুযায়ী এটা হচ্ছে ডেকোরেট করবো, সাজিয়ে দেবো, তাহলে সেটা হয়ে যাবে। প্রথমত স্ট্রাকচার সাবজেক্ট, আমি সাবজেক্ট আই বসিয়ে দিলাম, প্লাস তারপরে শ্যাল অথবা উইল, আমি এখানে শ্যাল ইউজ করলাম আয়ের পরে, তারপরে বি, তারপর ভার্বের সাথে আইএনজি বি ফোর, রিডিং দ্য বুক। আমি বইটা এখানে কিন্তু একটা বইটাকে নির্দিষ্ট করে বলা হয়েছে, এই জন্য আমরা এখানে দা ইউজ করেছি। আই শ্যাল বি রিডিং দ্য বুক, আমি বইটি পড়িতে থাকিব। তারপর যে এক্সাম্পলটা আছে, সে কাজটি করিতে থাকিবে, সে কাজটি করিতে থাকিবে। তাহলে এটা ট্রান্সলেট বা ইংলিশ হবে কি, হি, আমরা ইনস্ট্রাকশন বসিয়ে দেবো, হি সাবজেক্ট হি, সে, হি উইল বি, উইল বিটা আমরা এখানে কিন্তু স্ট্রাকচার আছে, হি উইল বি জাস্ট
ফার্স্ট পার্সনের ক্ষেত্রে সাবজেক্ট ফার্স্ট পার্সন হলে সেক্ষেত্রে আমরা শ্যাল ইউজ করবো, আর বাদ বাকি সব ক্ষেত্রে উইল ইউজ করবো। আবার আই এর পরেও আমরা কিন্তু উইল ইউজ করতে পারি বা শ্যাল ইউজ করতে পারি, দুইটাই কারেক্ট হবে। হি উইল বি ডুইং দ্য ওয়ার্ক, হি উইল বি ডুইং দ্য ওয়ার্ক, সে কাজটি করিতে থাকিবে। আই হোপ বুঝতে পারতেছেন ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা কি আসলে। তারপর যে এক্সাম্পলটা আছে, তুমি আমার জন্য অপেক্ষা করিতে থাকিবে। তুমি আমার জন্য, এরকম হয় না আমরা বলি না তুমি কিন্তু আমার জন্য অপেক্ষা করিতে থাকিবে, তাহলে এটা ইংলিশ কী হবে? ইউ উইল বি ওয়েটিং ফর মি, তুমি আমার জন্য অপেক্ষা করিতে থাকিবে। যদি বলতাম সে তোমার জন্য অপেক্ষা করিতে থাকিবে, তাহলে সেটা ইংলিশ কী হতো? সে তোমার জন্য অপেক্ষা করিতে থাকিবে। হি উইল বি ওয়েটিং ফর ইউ, তোমার জন্য। বা আমি তোমার জন্য অপেক্ষা করিতে থাকিবে, তাহলে এটা ইংলিশ কী হবে? আই উইল বি ওয়েটিং ফর ইউ। একদম সিম্পল, জাস্ট বিষয় কনসেপ্টটা যদি একবার ক্লিয়ার হয়ে যায় তাহলে সব কিছু আপনার কাছে ইজি মনে হবে। আমার মা বিরিয়ানি রান্না করিতে থাকিবে, আমার মা বিরিয়ানি রান্না করিতে থাকিবে, তাহলে এটার ইংলিশ কী হবে? মাই মম উইল বি, মাই মম সাবজেক্ট এখানে, আমার মা সাবজেক্ট, এটা মাই মম উইল বি কুকিং বিরিয়ানি, আমার মা বিরিয়ানি রান্না করিতে থাকিবে। তারপর যে এক্সাম্পলটা আছে, আমরা টিভি দেখিতে থাকিব, এখানে কিন্তু মানে ভবিষ্যতের কথা বলা হচ্ছে, আমি টিভি দেখিতে থাকিব। কখন থেকে দেখিতে থাকিব বা নির্দিষ্ট একটা সময় ধরে এরকম টাইপের কিছু বোঝায় নাই, জাস্ট ভবিষ্যতের কথা বলা হয়েছে, ভবিষ্যতে একটা কাজ চলমান থাকিবে। আমরা টিভি দেখিতে থাকিব, তাহলে এটার ইংলিশ কী হবে? উই উইল বি ওয়াচিং টিভি, উই উইল বি ওয়াচিং টিভি। তারপর যে এক্সাম্পলটা আছে, তারা ফুটবল খেলিতে থাকিবে, তাহলে তারা ফুটবল খেলতে থাকবে, এটার ইংলিশ কী হবে? দে উইল বি প্লেয়িং ফুটবল, দে উইল বি প্লেয়িং ফুটবল। এখানে কিন্তু স্ট্রাকচার অনুযায়ী আমরা এগুলো বসিয়েছি, জাস্ট আপনি স্ট্রাকচারটা ফলো করবেন আর সেন্টেন্সগুলো ফলো করবেন, তাহলে আসলে বিষয়টা আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তারপর যে সর্বশেষে এক্সাম্পলটা আছে, আমি রাস্তার পাশ দিয়ে হাঁটতে থাকিব বা হাঁটিতে থাকিব, আমি রাস্তার পাশ দিয়ে হাঁটতে থাকিব, তাহলে এটার ইংলিশ কী হবে? আই উইল বি ওয়াকিং বিসাইড দ্য রোড, আই উইল বি ওয়াকিং বিসাইড দ্য রোড, আমি রাস্তার পাশ দিয়ে হারিতে থাকিব। যদি বলতাম তুমি রাস্তার পাশ দিয়ে হারিতে থাকিবে, ইউ উইল বি ওয়াকিং বিসাইড দ্য রোড। যদি বলতাম সে রাস্তার পাশ দিয়ে হারিতে থাকিবে, হি উইল বি ওয়াকিং বিসাইড দ্য রোড। যদি বলতাম তারা রাস্তার পাশ দিয়ে হাঁটতে থাকিবে, দে উইল বি ওয়াকিং বিসাইড দ্য রোড। তাহলে আই হোপ বুঝতে পেরেছেন ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা কি। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কিন্তু মূলত দুইটা জিনিস আমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে প্রথমত সিচুয়েশনটা মনে রাখতে হবে, ভবিষ্যতে কোনো কিছু চলমান থাকবে, কোনো নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকবে না, জাস্ট খালি ভবিষ্যতে কোনো কিছু চলমান থাকবে, চলিতে থাকবে, সেক্ষেত্রে বোঝালে, এরকম কিছু বোঝালে সেক্ষেত্রে আমরা সেটা বুঝবো এটা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আর সেকেন্ডলি মনে রাখতে হবে আমাকে স্ট্রাকচারটা, প্রথমত সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস বি ফোর প্লাস আদার ওয়ান। জাস্ট এই দুইটা জিনিস মনে রাখলে কিন্তু আমাদের সকল ডাউট কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। আই হোপ ভিডিওটি আপনার জন্য অবশ্যই হেল্পফুল হয়েছে, কারণ যত ধরনের ডাউট ছিল ফিউচার কন্টিনিউয়াস টেন্সটি ডিসকাস করার চেষ্টা করুন, এক্সাম্পল দিয়ে ধরে ধরে আমি এক্সপ্লেন করার চেষ্টা করেছি। আমি যে এক্সাম্পলগুলো দিয়েছি এগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন, এর পাশাপাশি আপনি নিজেদের থেকে এক্সাম্পল ক্রিয়েট করার চেষ্টা করবেন, মেক করার চেষ্টা করবেন, তার পাশাপাশি এগুলো আপনাদের ডেইলি লাইফে কনভারসেশনে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, এতে করে আপনাদের মানে স্পোকেন ইংলিশ ইমপ্রুভমেন্ট হবে। আই হোপ ভিডিওটি আপনার ভালো লাগলে অবশ্যই ভিডিওটি আপনার পরিচিত ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করুন, তার পাশে ভিডিওতে একটি লাইক দেবেন, সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এতে করে আমাদের ইন্সপিরেশন বাড়বে। এর পাশাপাশি এই ভিডিওটির কমেন্টে মতামত করে জানাবেন কোন কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন, সেই বিষয়ের উপর আমরা ভিডিও আনার চেষ্টা করব। তাহলে ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।